কারণে। তো সেটা আমাদের এখনো অন প্রসেস, অন ডিসকাশন আছে। এই আহ, আহ, এটা আমরা দ্রুত ইন্ট্রোডিউস করবো, এবং এটার মধ্য দিয়ে, কারণ আমাদের দেখা যায় একটা উপজেলা পর্যায়েরও যারা টপ লিডারশিপ বা টপ হুম সংগঠক, হুম তাদের ফুল টাইম সংগঠনে দিতে হচ্ছে, রাইট। কাজ করতে হচ্ছে। ফলে যখন আমরা একটা স্ট্রাকচারালি তাকে একটা ফান্ড দিতে না পারবো, তখন তাকে আসলে অন্য উপায় খুঁজতে হয়, যেটা আসলে বাংলাদেশে প্র্যাকটিস অনুযায়ী খুব একটা ভালো কিছু হয় না। সাউন্ড আসছে না। আসিফ মাহমুদ সজীব ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি। জি। আপনি যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন তখন আপনি ব্যাংক হিসাবটা আপনি প্রকাশ করেছেন। সেই ব্যাংক হিসাব অনুযায়ী মোট আপনার নিজের দুটি, বাবার পাঁচটি, মা ও স্ত্রীর একটি করে মোট ৯টি ব্যাংক হিসাবে থাকা ১৫ লাখ টাকার তথ্য প্রকাশ করেছেন। আহ, আপনি কি আমাদের একটু বলবেন যে আপনার সেই সম্পদ বেড়েছে না কমেছে না আগের জায়গায় আছে, যদি আপনি বলতে চান, বাট ইটস আপ টু ইউ আর কি। না, এই হিসাব প্রকাশ করার পরে তো প্রায় 2 মাসের মতো হয়ে গেল। এই হুম হুম সময় খরচের কারণে আরো কিছু টাকা ব্যাংক থেকে উইথড্র করা হয়েছে, তো কমেছে আর কি। ওকে। হ্যাঁ। আবির ভাই আপনি একটু দেখবেন যে সাউন্ডের জন্য একটু দর্শকরা বলতেছেন যে সাউন্ডটা একটু ঠিক করা যাবে কিনা। যাই হোক, আমরা চেষ্টা করছি যে যাতে আমাদেরকে একটু, আমি একটু জোরে কথা বলি সেজন্য একটু চেষ্টা করি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, গতকাল সংসদে নিজের এলাকার মহাসড়ক বড় করার দাবিতে সংসদে সোচ্চার হয়েছিলেন এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন কাজ না হওয়ায় এলাকায় তিনি মুখ দেখাতে পারেন না। এই বিষয়ে গতকালই সাবেক উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আপনার আরেকজন সহকর্মী, সহযোদ্ধা যদি আমরা এরকম বলি, তিনি সেখানে লিখেছেন, কোট, আজকে হাসনাতের সংসদে আকুতি দেখে মনে পড়লো যে রামগঞ্জ লক্ষ্মীপুর উন্নয়নের জন্য ৪-৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি, তাদের সাথে কয়েকবার দেখা করেছি, ডিও লেটার দিয়েছি, সেসব লেখার সময় এখনো আসেনি। এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে স্ল্যাশ সিদ্ধান্তে উনারা আমার এলাকায় আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলছেন এলাকায় মুখ দেখাতে পারবেন না, আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ, খোদা তাদের মঙ্গল করুন। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনি বরাবরই মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে সত্য কথা বলার জন্য আপনি বিখ্যাত বা খ্যাতিমান। আপনি কি একটু বলবেন ওই ৪-৫ উপদেষ্টা আসলে কে, আবার কোন দলের চাপে আসলে মাহফুজ আলমের এলাকায় এটি দেওয়া হয়নি? কি মানে আপনি একটু আমাদেরকে একটু লাইট দিবেন কিনা এই ব্যাপারে? না, এখানে আসলে হাসনাত ভাই যে রাস্তাটার কথা বলেছেন, হুম হুম আহ, সেই রাস্তাটার জন্য আমি নিজেও ডিও লেটার পাঠিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে সিলেট যে রোডটা, হুম খুবই ন্যারো একটা রোড, এবং এটা দিয়ে ট্রাক বাস সমানে চলাচল করে, এবং 2 বছর পর পরই রাস্তা নষ্ট হয়ে যায়। তো এটা ওয়াইডেন করার জন্য আমি নিজে ডিও লেটার দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমলাতান্ত্রিক জটিলতা বলি বা হচ্ছে, এটা হতে পারে এক একজন এক একভাবে রিড করতে পারে। এটা হতে পারে যে যে উপদেষ্টা দায়িত্বে ছিলেন তারও হয়তো ইয়া ছিল না। আবার সরকারি এই রোডস এন্ড হাইওয়েতে আমার জানা মতে, যখন একটা রাস্তা ওয়াইডেনিং বা এরকম প্রজেক্ট নেওয়া হয়, ইট টেক্স লট অফ টাইম। মানে আপনার এটা আগে প্ল্যানটা করতে হয়, পরের বছরের বাজেট অনুমোদন হয়, তারপর আসে। তো 1 বছর 1.5 বছর আমরা যে সময়টা ছিলাম, এটা খুবই ছোট সময় একটা রোডস এন্ড হাইওয়ের একটা রাস্তা ওয়াইডেনিং করা বা বড় করার জন্য। তো এটা হতে পারে অসহযোগিতা, হতে পারে আমলাতান্ত্রিক জটিলতা, কিংবা সময়ের একটা টাইম কম থাকার কারণে হয়নি। এটা এক একজন এক একভাবে রিড করতে পারে। আমার জায়গা থেকে আমি এভাবেই দেখেছি যে এটা টাইমের কারণে হয় নাই। যে রাস্তাটার কথা আসনাদ ভাই বললেন, হুম এটা এখন আমার মনে হয় যে বাস্তবায়ন করা সম্ভব। বাট মাহফুজ ভাই ঠিক কাদের কথা বলেছেন, এটা আমার জন্য আসলে আমার কাছেও পরিষ্কার না। মাহফুজ সাহেব, আপনার কাছে এসেছিলেন কিনা? কারণ এইটা আমরা এরকম প্রায় শুনতাম যে আপনি যা বলেন তাই হয় এসব ক্ষেত্রে, আপনি যেখানে যেটা বরাদ্দ দেন বা যেখানে যেটা সিদ্ধান্ত দেন সেটা তাই হয়, মানে সরকারের ভিতর থেকেও শুনতাম, বাইরে থেকেও শুনতাম। মাহফুজ সাহেব আপনার কাছে এসেছিলেন কিনা, মানে হুম। এই না, ব্যাপারটা? আসলে এটা এটা তো কাজের পরিধি আছে। যেমন হাসনাত ভাই যে রাস্তাটার কথা বলেছেন, সেটা রোডস এন্ড হাইওয়ে মিনিস্ট্রির আন্ডারে। ওকে। তো সেটা কোনোভাবেই উপায় নাই যে আমি স্থানীয় সরকার উপদেষ্টাকে বলে সেটা সমাধান হবে। হুম আবার আমার অধীনে যেটা ছিল সেটা হচ্ছে লোকাল রোডস, ব্রিজ, কালভার্ট। তো সেগুলোর বিষয়ে এবং মসজিদ, স্কুল, কলেজের বরাদ্দের বিষয়ে, এগুলো যখন মাহফুজ ভাই আমাকে পাঠিয়েছেন, আমি সাথে সাথে সেটা কিছু জিনিস, ছোটখাটো বিষয়, এগুলা করে দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমার অথরিটির মধ্যে মধ্যে ছিল। তো এটা আসলে আহ, আহ, এটা এক ধরনের পারসেপশন বাইরে তৈরি করা হয়েছে যে ছাত্ররাই সবকিছু করে, ছাত্ররাই সকল ক্ষমতার অধিপতি। আসলে এরকম না। এই সরকারে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের একটা খুব প্রয়োজন ছিল, যখন মাঠে বারবার আন্দোলন হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, এগুলো ঠেকানোর জন্য ছাত্রদের প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত ছাত্রদের একটা অথরিটি
ছিল বা দেয়া হয়েছিল, যখন সেটা মোটামুটি আমরা ম্যানেজ করতে সফল হই, তখনই দেখা গেছে সরকারে আরো বিভিন্ন এস্টাবলিশমেন্ট বলি বা বিভিন্ন গ্রুপ বলি, তারা সরকারের কন্ট্রোল বিভিন্ন সময় এক এক দিকে এক এক সময় গিয়েছে। আপনার সাথে আগের আলোচনায় আমি বলেছিলাম যে এই ক্ষমতার কেন্দ্রটা এক জায়গায় ছিল না, এটা বিভিন্ন সময় বিভিন্ন দিকে গিয়েছে। না, এটা আপনি আগে বলেছেন এবং আমি আপনার কথা অনেকগুলি জায়গায় কোট করেছি। আমার স্পষ্ট মনে আছে যে আপনার বিরুদ্ধে যখন অভিযোগ করা হলো যে আপনি উত্তর ঢাকার প্রশাসককে আপনি এককভাবে নিয়োগ দিয়েছেন, আপনি আমার অনুষ্ঠানে সেই স্পষ্ট বলেছিলেন কিন্তু যে এটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু তার আগে আমার উপদেষ্টাদের সাথে কথা হয়েছে, যিনি মুখপাত্র ছিলেন সরকারের প্রেস সচিব, উনিও কিন্তু এই ব্যাপারটা চেপে গিয়েছেন, বলেন নাই, বরং আপনার কথাই বলেছেন যে আপনি এটা করেছেন। তো সেইটা আপনি বলার পরে আমি কিন্তু অনেককেই জানতে চেয়েছি যে এইটা কিরকম কথা হলো। হাওয়েভার আমি কিন্তু ভালো উত্তর পাই নাই, যে মানে এটার পরিষ্কার উত্তর পাই না। আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন যে বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে বলা হয়তো যেটা আসিফ মাহমুদ সজীব ভাই করছেন? না, এটা দুঃখজনক যে আসলে এই সরকারের অনেকেই দায়িত্ব নিতে চায় না। যেমন বিএনপি সরকার একটা খারাপ কাজ করলো, পলিটিক্যাল গভর্নমেন্ট হতে সে তার দায়িত্বটা নিয়ে নেয়। আমাদের যে সরকার ছিল অনেকেই একটা যে এটা আমি দায়িত্ব নিতে গেলে আমার উপর কোনো কনসিকুয়েন্স আসে কিনা, তো এই সাহসিকতাটা দেখানোর এটার একটা অভাব আছে। তা আমি এটা স্পষ্টই বলেছি এবং এটা আমি চ্যালেঞ্জ করেই বলছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল সেটা সিদ্ধান্তটা ক্যাবিনেটে হয়েছিল এবং সেদিন আমি নিজেও ক্যাবিনেট মিটিং এ উপস্থিত ছিলাম না। সেটা একজন উপদেষ্টা তার নাম প্রস্তাব করেছিলেন এবং প্রস্তাবের ভিত্তিতে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল। আমাকে সেটা বাস্তবায়ন করতে বলা হয়েছিল, আমি সেটা বাস্তবায়ন করেছি। এবং স্বাভাবিকভাবেই একটা সরকার যখন এত বড় ডিসিশন হয়, যে এখন বিএনপি প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা কি প্রধানমন্ত্রী কনসার্ন ছাড়া হচ্ছে? এটা কি শুধু ওই অত্র মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী একা তো দেয়ার তার সুযোগ নাই? এগুলো সাধারণত বড় সিদ্ধান্ত। একজন প্রশাসক সাধারণত একজন মেয়র মন্ত্রী পদমর্যাদার হয়। এই পর্যায়ে নিয়োগ, এবং এই যে দেখেন নিয়োগটা কিন্তু আমার স্বাক্ষরে হয় নাই, নিয়োগটা কিন্তু আমাদের এখান থেকে ফাইল গেছে, মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই হয়েছে। সুতরাং এটা সেখানকার তাদের কনসার্ন না থাকলে এটা তো এখন বলতে পারবে না যে না দেখে স্বাক্ষর করেছে বা এরকম কিছু। কিন্তু একটা ব্যাপার আছে যে কেউ দায় নিতে চায় না, বা এই ধরনের একটা ব্যাপার আছে। এটা তো দায়ের প্রশ্ন না, যেখানে সব জায়গায় লেখালেখি হচ্ছে যে আপনি যেহেতু ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার উপর যখন চাপানো হচ্ছে, এটা তো দায় নেওয়ার প্রশ্ন না। এটা তো ক্যাবিনেট বলবে যে আমরা সবাই মিলে এটা করছি, বা ডক্টর ইউনূস বলবে। এটা খুবই, আমার কাছে খুবই বাজে উদাহরণ মনে হয়েছে। মানে এটা আমি আপনার কাছে কিন্তু প্রথম শুনেছি, আমার অনুষ্ঠানে এসে যখন আপনি বলেছেন আমি যেটা প্রথম শুনেছি এবং আমি আশ্চর্য হয়েছি। আমি এটা ভেরিফাই করার জন্য আরো 4-5 জনকে জানতে চেয়েছি। না, এটা খুব দুঃখজনক। দেখেন আমার প্রসেসটা যদি আমি বলি, ফাইলটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রসেস হয়েছে, কিন্তু সেটা পাঠানো হয়েছিল চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে, এবং সেখান থেকে অনুমোদিত হওয়ার পরে কিন্তু নিয়োগটা হয়েছে। নিয়োগটা এমন না যে আমার এখান থেকে অনুমোদন দিয়ে নিয়োগটা হয়ে গেছে। তো সেখানে অবশ্যই সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্ত ছাড়া তো সেখান থেকে নিয়োগটা হওয়ার কথা না। এটা একটা কমন সেন্সের বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে এই জায়গাগুলোতে আমরা স্বাভাবিক, আমি এটাকেও স্বাভাবিকভাবে দেখতে চাই। কারণ হচ্ছে এখানে যদি 20 জন উপদেষ্টা থাকে, 20 জন 20টা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, 20টা জায়গা থেকে এসেছেন, 20 জনের 20 রকম রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে। উনারা এখন ক্ষমতায় নাই, উনাদের নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনাদের আজকে না হোক কোনো না কোনো দিন ইতিহাসের খাতিরে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন উনারা এইটা বলেন নাই আরেকজন মানে ছাত্র উপদেষ্টার কথা বলে তাকে। আসলে আমি 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 ঠিক জানি না, মানে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এই অভিযোগটা বা এই দায়টা আপনাকে কেন নিতে হয়েছে আমি এটা জানি না। মানে এটা আমি সবসময় যখনই যে উপদেষ্টাকে পাবো তা সবাইকে জিজ্ঞেস করবো, সাবেক উপদেষ্টাকে। না খালেদ ভাই, এখানে অনেক ক্ষেত্রে আসলে সরকারের ছাত্রদেরকে এক ধরনের সামনে রাখা হয়েছে, এবং এক ধরনের সামনে রেখে অনেক কিছুকেই ওভারকাম করার, ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে, এবং সেটার একটা রিপারকেশন আমরা দেখেছি একটা সময় যখন বিএনপি আমাদের পদত্যাগ চাইলো এবং তারা মনে করলো যে এরাই অনেক কিছু মনে হয় করছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আসলে খেলোয়াড়রা কোথায় কোথায় ছিল এবং কারা কারা খেললো আর কি অনেক কিছু। না, আপনারা তখন মনে হয় নাই যে আপনার খেলোয়াড় খেলা যেগুলি আমরা এই সময় বলতেছিলাম, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমার কাছে মনে হয় আপনি যে এই মুহূর্তে যে কথাটা বলেন কিছুক্ষণ আগে, যে বিএনপি সরকার যা কিছু করে তার জন্য চূড়ান্ত অনুমোদনের জন্য তো পার্টির প্রধান বা দলের প্রধান বা সংসদের প্রধানকেই আসলে শেষ সিদ্ধান্তটা নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় না যে ডক্টর মোহাম্মদ যত খেলায় যত কিছু হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসই আসলে, মানে হোয়াট ডু ইউ থিংক, যেটা তো 4 জন উপদেষ্টা 3 জন উপদেষ্টা ব্যাপারটা এরকম হওয়ার কথা না? অবশ্যই একটা স্ট্রাকচার যখন ওয়ার্ক করে, এটা পিরামিডের মতোই ওয়ার্ক করে। টপ
যে থাকে তার, ইভেন তার যদি অনুমতি নিয়ে নাও হয় সেটা দায়িত্বটাও তাকে আসলে মানে নিতে হয়, কারণ এটা এইভাবেই ওয়ার্ক করে সবসময়। বাট এটা অনেক সময় যেটা হয়েছে, যেমন যেমন মনে করেন যে বিসিএস পরীক্ষা পিছাবে কি পিছাবে না, এটা নিয়ে ছাত্রদের একটা আন্দোলন, সেটা তো আর আমার দায়িত্ব না, সেটা ইউজিসির দায়িত্ব, ইউজিসির সাথে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কিংবা, তো Okay. সেটা সমস্যার সমাধান করার জন্য ছাত্রদেরকে এক ধরনের সামনে যেতে হয়েছে, বা অনেক সময় আমাদেরকে উপদেষ্টারাও বলেছেন যে একটু এই আমার মনে হয় যে ওনারা এখন মানে যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। আমি ইলেকশনের একটু আগে তারপরে বাংলাদেশে গিয়েছিলাম। সে বাংলাদেশে যাওয়ার পরে আমার একটা সংবাদ সম্মেলনে তারেক রহমান সাহেব তখনও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, আমি তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা প্রশ্ন করেছিলাম। আপনি আমাকে সেটাতে সমালোচনাও করেছিলেন যে আমি তাকে অনুমতি দেন বলেছিলাম কিনা। না, আমি অনুমতি দেন বলিনি, আমি অভয় দেন কিনা এবং একই বাক্যে সেই প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্ন আপনাকেও করতে চাই আমি এখন, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কে অনেকে বলেন যে আপনি আসলে ইলেকশন করতে পারেন নাই, কারণ হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। অনেকে বলেন যে আপনি ভাগ বাটোয়ারার কারণে বাদ পড়েছেন। আবারও মাহফুজ আলম সাহেবের কথা বলতে হয়, এই ভাগ বাটোয়ারার দিকে ইঙ্গিত করে বিএনপি সরকারের শপথের দিন সাবেক তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী, যার কথা আমরা বলছিলাম, যারা মাহফুজ আলম ফেসবুকে লিখেছিলেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করেন। আপনি কি একটু মন্তব্য করবেন যে আপনি কি আসলে, আপনি 10 তারিখ পদত্যাগ করলেন কিন্তু আপনি ইলেকশনে, মানে এনসিপি আপনাকে নমিনেশন দিল না, আপনি নমিনেশন পেলেন না, এনসিপির হয়ে নির্বাচন করলেন না, মানে এটা কি বাটোয়ারাতে আপনি হেরে গেলেন কিনা, ইঞ্জিনিয়ারিং এ আপনি হারলেন কিনা, যেটা ইঙ্গিত জনাব মাহফুজ আলম বলছিলেন? ইলেকশনটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের জায়গা থেকে করিনি। এটার সাথে অন্য আমার কাছে যখন নমিনেশন জমা দেওয়ার ফাইনাল দিন হয়, তখন আমার মনে আছে আমার কাছে 3টা পার্টির প্রত্যয়নপত্র ছিল এবং একাধিক আসনের প্রত্যয়নপত্র তারা পাঠিয়েছিলেন আমি যদি জমা দিই। কিন্তু আমি তখন আমাদের পার্টির সাথে আলোচনা হয়, জোট গঠনকে কেন্দ্র করে পার্টির মধ্যে এক ধরনের ভাঙাগড়া এবং সবচেয়ে ক্রাইসিস মোমেন্টটা পার্টি তখন পার করেছে। সবকিছু মিলে ইভেন একটা সময় আলোচনা আসে, নাহিদ ভাই বলছিলেন যে আমি ইলেকশন না করে এই সময় পার্টির দায়িত্বটা নেওয়া দরকার। এটা 3-4 মাস আগে থেকে আলাপ চলছিল। তো সে সময় পার্টির দায়িত্বটা গ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে করি নাই। আমি ভেবেছি যে ইলেকট্রাল পলিটিক্স তো সামনেও আছে, সামনেও স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। তো সেই জায়গা থেকে, ডিসিশনের জায়গা থেকে আমি করি নাই। তবে ইঞ্জিনিয়ারিং এর বিষয় এবং ভাগবাটোয়ারার বিষয় সম্পূর্ণ এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। যখন আমরা আসলে দেখি যে এই সরকারে, আমি খুব স্পেসিফিকলি আজকে বলতে চাই, এটা কেউ এর আগে বলেছেন কিনা আমি জানি না, আমাদের যখন আমি পুলিশ কমিটির সদস্য সচিব ছিলাম, পুলিশের যেই বদলি টদলির যে কমিটিটা ছিল, তা আমি পদত্যাগের আগেই বদলির প্রক্রিয়াটা, এই যে এসপি দের বদলি করা হবে, বিভিন্ন জেলায় জেলায় দেওয়া হবে এবং লটারি করা হবে, বদলি করা হবে, এই প্রক্রিয়াটা যখন হয় তখন খুবই আশ্চর্যজনক ভাবে কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সদস্য সচিব ছিলাম আমি, এবং মেম্বার ছিলেন আরো 3জন উপদেষ্টা। কিন্তু একজন যিনি এই পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন না, তিনি আসলেন হচ্ছে এই লটারি করা বা এই প্রক্রিয়ার মধ্যে তিনি চলে আসলেন, এই মিটিং এর মধ্যে তিনি চলে আসলেন। এবং আমি পরে শুনতে পেলাম যে আমাদের ইয়াদেরও, মানে জনপ্রশাসনের ডিসিদের বদলি এই সংক্রান্ত একটা কমিটি আছে, সেই কমিটিতেও তিনি তার অধিকার চর্চা শুরু করলেন, যেটা তিনি ওই কমিটির অংশ ছিলেন না। কিন্তু পরবর্তীতে আমার কাছে ডটগুলো খুব স্পষ্ট হলো যখন ওনাকে আমি দেখলাম যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে, এবং ওনার নিরীক্ষায় রেখে যদি এই যে ডিসিদের বদলি এবং এই এসপি দের বদলি হয়, তাহলে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই, এই বিষয়টা আর আলাদা করে তো বলার প্রয়োজন নাই। খলিলুর রহমান সাহেবের যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা, সেটা খুবই ইন্টারেস্টিং, এবং সেইটার আসলে কোনোদিন যদি আমার সুযোগ হয় বিএনপির প্রধানকে বা যিনি এখন প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার, তাহলে আমি বোধহয় এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, হোয়াই খলিলুর রহমান, এবং সেটা কিরকম হলো। কিন্তু মানে আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, সেই প্রশ্নটা হলো যে আপনি যখন এই পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আসলে ইলেকশন করবেন না, নাকি আপনি সিদ্ধান্ত নিলেন, কেউ কেউ বলে যে এনসিপি যে জামায়াতে ইসলামের সাথে জোট করলো সেই জন্য আপনি আসলে ইলেকশনে গেলেন না? অনেকে বলছিল যে আপনি চেষ্টা করছিলেন এনসিপি যাতে বিএনপির সাথে জোট করে, তো তাহলে আপনি ইলেকশনে যাবেন, এবং সেটাতে হেরে গিয়েই আপনি আসলে ইলেকশনে যান নাই। এই ব্যাপারটা নিয়ে একটু মন্তব্য করবেন? মানে এগুলি সবই কান কথা আর কি। আমার চেষ্টাটা ছিল এনসিপির জন্য যেন এই যে জোটের প্রক্রিয়াটা, এনসিপি তো প্রথম দিক থেকেই বলছিল যে এনসিপি ওপেন,
তারা বিএনপির সাথেও যেতে পারে, জামাতের সাথেও যেতে পারে। তো এনসিপির জন্য যেটা বেস্ট আউটকাম হবে সেটাই ছিল আমার ব্যক্তিগত অবস্থান। এবং ইদার ওয়ে আলোচনা হয়েছে, বিএনপির সাথেও এনসিপির আলোচনা হয়েছে, জামাতের সাথেও এনসিপির আলোচনা হয়েছে, এবং জামাতের সাথে আলোচনায় এনসিপির জন্য একটা বেস্ট আউটকাম এনসিপির লিডারশিপের আমাদের তখন মনে হয়েছে, তো জামাতের সাথে জোটটা হয়েছে। এবং রাজনীতিটাকে আমি একদম কাঠখোট্টা ভাবে, হয়তো আপনি আমাদের আরেকজন সহযোদ্ধার নাম নিলেন, অনেকে হয়তো একদম কাঠখোট্টা ভাবে শুধু আদর্শিক জায়গা থেকে দেখে, আমি রাজনীতিটাকে একই সাথে আদর্শিক জায়গা থেকেও দেখি, আবার প্র্যাকটিক্যাল জায়গা থেকেও দেখি। এবং আমি মনে করি যে এই জোট প্রক্রিয়াটা এনসিপির জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল, এবং বোথ এনসিপির যে রাজনৈতিক অবস্থান, সমসাময়িক বিষয়ে, সংস্কারের বিষয়ে বলেন, গণভোটের বিষয়ে বলেন, সেই জায়গা থেকেও এনসিপির জন্য দ্যাট ওয়াজ এ গুড ডিরেকশন টু গো। এনসিপি যদি আজকে বিএনপির সাথে থাকতো, তাহলে এনসিপির আসলে মুখ দেখানোর উপায় থাকতো না, যে এই গণভোট এবং সংস্কার নিয়ে যা হচ্ছে। এনসিপি নারী নেতৃত্বের যারা গুরুত্বপূর্ণ তাদের অনেকে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন, অনেকে একদম প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে এনসিপির সঙ্গে আর থাকতে চান না, জামাতের সঙ্গে থাকার জন্য। কিন্তু পরে আবার তারা তো নির্বাচনই করলেন না কেউ কেউ, কিন্তু পরে তারা আবার এনসিপিতে থাকছেনই, নেতৃত্বও দিচ্ছেন। এনসিপির একটা নারী দলও তৈরি হয়েছে। এবং আমি যেটা জানি মানে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বিবেচিতও হচ্ছেন যে জামায়াতে ইসলামের কোটায় বা এনসিপির কোটায় নারী সংসদ সদস্য হিসাবে যাওয়ার জন্য। এই পুরো ব্যাপারটা আপনি পরিচালনা করছেন বা আপনি এটা মেনটেন করছেন, ব্যাপারটা কি ঠিক? উল্টা দিকও আছে, আপনি নাকি এনসিপি এবং জামায়াতের মাঝখানে একটি গলার কাটা, এবং আপনি থাকলে কোনোদিন এনসিপি আসলে খুব শান্তিমতো জামাতের সঙ্গে থাকতে পারবে না। দুইটাই যদি একটু আপনি বলেন, আসলে আপনি কোনটা? এই যে জোট হওয়ার পরে মনে হয় আমি সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি জোটের মিটিং এ অংশগ্রহণ করেছি, কারণ আমি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমি যখন নির্বাচনী পদযাত্রায় গেলাম, আমরা অন্তত পক্ষে 20 জন জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়েছি, তাদের জন্য ভোট চেয়ে এসেছি, তারা আমাদের জন্য ভোট চেয়েছেন, আমরা একসাথে নির্বাচনটা করেছি। কিন্তু এর মধ্যে আবার সারোয়ার তুষার কাহিনীও আছে, যে সারোয়ার তুষার আপনাদের একজন গুরুত্বপূর্ণ নেতা। আমাদের দুইটা আসনে এরকম জোটের ইকুয়েশনটা ওয়ার্ক করে নাই শেষ পর্যন্ত, কোঅর্ডিনেশনটা, সমন্বয়টা হয়ে ওঠে নাই। এবং আমাদের দলের মধ্যে যেটা বললেন যে অনেকের আমাদের যখন জোট প্রক্রিয়াটা হয় তখন এটা খুব খুব হেস্টি ওয়েতে হয়, খুব দ্রুত তার সাথে হয়, ফলে দলের বিভিন্ন ফোরামে একদম প্রপারলি আলোচনা করে দীর্ঘ সময় নিয়ে ফিডব্যাক গুলো নিয়ে সবাইকে ঐক্যমত্যে এনে জোট করার যেই সময় বা লেভারেজটা, এটা দলের নেতৃবৃন্দ সে সময় পায়নি। ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল। এবং এই জোটের ভবিষ্যৎ কি, এনসিপির কি আর স্বতন্ত্র রাজনীতিটা থাকবে কি থাকবে না, এই সব কিছু নিয়ে এক ধরনের গ্যাপ এবং এক ধরনের ভুল বোঝাবুঝি সে সময়টাতে ছিল। ফলে এই ভুল বোঝাবুঝিটা যখন আমরা সময় দিতে পারলাম, যখন আমি নির্বাচন না করে পার্টির মধ্যে সবার সাথে কথা বললাম, সবার সাথে বসলাম, এটা অনেকটাই মিনিমাইজ করা সম্ভব হয়েছে। ফলে ইভেন অনেকে যারা পদত্যাগ করেছে তারাও সেটা উইথড্র করে পার্টিতে কাজ করছেন, যারা বিরোধী মতে ছিলেন অনেকেই পার্টিতে কাজ করছেন। এবং এর মধ্যে আমরা নিজেরা বসে এই জিনিসগুলা নিজেদের মধ্যে আরো বেটার কমিউনিকেশন করার চেষ্টা করেছি। এবং আমাদের এই যে নির্বাচনী জোটের যে স্ট্র্যাটেজিক ডিসিশনটা, এটা আরো ফার্দার সবার সাথে আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। ফলে সবাই এখন একসাথে আমরা কাজটা করছি। এবং ইভেন যারা পদত্যাগ করেছেন বা যারা গিয়েছেন, অথবা অনেকে এখনো মনোমালিন্য আছে, মন খারাপ করে হয়তো অভিমান করে আছেন, সবার সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন আছে এবং সবার সাথে আমাদের কথা চলছে। এবং আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের বয়সের কারণেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি চিন্তা না করে ইম্পালসিভ ওয়েতে চিন্তা করতে পারি। এটা আমিও হতে পারি বা আমাদের সহযোদ্ধারা হতে পারে, কিন্তু আলটিমেটলি একটু সময় নিয়ে ভাবলেই প্র্যাকটিক্যাল ডিসিশনটা, স্ট্র্যাটেজিক ডিসিশনটা বোঝা যায়। ওকে, আপনি এমপি পদের নির্বাচনে অংশ নেন নাই, এই সিরিজেরই এটা প্রশ্ন আর কি। কিন্তু সবশেষে এনসিপি ঢাকা, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের আপনাকে মানে মেয়র প্রার্থী হিসাবে এনসিপি একরকম ঘোষণাই করছে, মানে আপনিও তো এই ঘোষণার একটা পার্ট। কিন্তু এইবার তো জামায়াতে ইসলামী আপনাদের সাথে না থেকে আরেকজন নিশ্চয়ই প্রার্থী দিবেন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। তো সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপির মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হবে কিনা, আপনি কি মনে করেন? নাকি এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা আসলে এই যে জুলাই সনদ, গণভোট, এই বিষয়গুলো নিয়ে খুব আমাদের রাজপথের কর্মসূচিও চলছে, আমাদের সভা সেমিনার চলছে, সংসদে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। আমরা অফিসিয়ালি লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আলোচনা করতে পারি নাই, এবং সঙ্গত কারণেই, কারণ এখন পর্যন্ত ডেট ঘোষণা হয় নাই। আমরা একটু আগেই পার্টি হিসেবে ঘোষণা করে দিয়েছি। এখন কারণ নির্বাচনের ডেট ঘোষণা হলে কিংবা কাছাকাছি একটা সময় আসলে হয়তো এই বিষয়ে আমরা ফাইনাল আলোচনা করতে পারবো। তবে এখন পর্যন্ত এনসিপি এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ
করার প্রস্তুতি নিচ্ছে। জোট হবে কিনা বা কোন পর্যায়ে হবে, কিভাবে হবে এই নির্বাচনে, সে বিষয়ে আমরা এখনো ফার্দার ফর্মাল কোনো আলাপ আলোচনা আমাদের সাথে জোট সঙ্গীদের হয় নাই। এটা আমরা করে তারপরে আমরা এটা ফার্দার বলতে পারবো আর কি। দর্শকদের প্রশ্ন একটা, জনাব আব্দুল আল মামুন বলছেন যে আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেন, তিনি যে বলেছিলেন সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিলেন, সেইটা তারা কোথায় বিপ্লবের ট্রেনিং নিয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনো কর্মকর্তা তাদের প্রশিক্ষণ বা সহযোগিতা করেছে কিনা? জনাব আসিফ সজীব। আমরা সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু সশস্ত্র বিপ্লব করার যেই প্রস্তুতি, যেটা আমরা দেখেছি যে রাশিয়াতে হয়েছে বা বিভিন্ন জায়গায়, সেটা আমাদের ছিল না স্বাভাবিকভাবেই। এবং আপনি যদি দেখেন 5ই আগস্টের 5ই আগস্ট আমাদের ছিল একটা ডু অর ডাই কল, এবং 5ই আগস্ট যদি আমরা সফল না হতাম তাহলে ওইটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এবং আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের আগে আমাদের এখানে কতজন মানুষ আসলে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল, নেয় নাই, কিন্তু তাদের সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিতে হয়েছিল, মানুষকে ডাক দিতে হয়েছিল যে যে যার যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং অন দা ওয়ে কিন্তু প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়েছে এবং অস্ত্রেরও ব্যবস্থা হয়েছে এবং সফলতাও এসেছে। তো এটা অনেকে ওই সশস্ত্র বিপ্লবের কথাটা নাহিদ ভাই বলেছেন, আমি বলেছি বিভিন্ন জায়গায়, ফলে অনেকে ধরে নিয়েছেন যে হয়তো আগে ভাগে অস্ত্র শস্ত্র বাসায় নিয়ে বসেছিলাম করার জন্য। এটা এরকম না, এটা অনেকটা মানে অভ্যুত্থানের ওই সময়কার ডিমান্ডের জায়গা থেকেই প্রস্তুতিটা ছিল। অসশস্ত্র প্রসঙ্গে আমাদের অনেকের কৌতূহল থাকে যে আপনি কি আপনার পিস্তলটা বা করেছেন কিনা, জমা দিয়েছেন কিনা, নাকি এটা এখনো আছে ওই কথার মতো আসিফ মাহমুদের লাইসেন্স? আমি উপদেষ্টা হিসেবে অস্ত্র জমা দিলেও লাইসেন্সটা রয়েছে কিনা, নাকি অস্ত্র আছে লাইসেন্সও আছে? আমি লাইসেন্সটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেই নিয়েছি এবং সেই হিসেবে আমার নিরাপত্তার স্বার্থে লাইসেন্সও আছে, অস্ত্র আছে। এই বিষয়ে সাধারণত 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হয় আর কি। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গের মধ্যে একটু যাই, যে সেটা হচ্ছে যে দর্শকদের আরেকটা কৌতূহল, মানে এটা আমি একটু প্যারাফ্রেজ করি, আপনি যদি একটু বলতেন যে আপনাকে নাকি দক্ষিণ ঢাকার মেয়র পদপ্রার্থী করা হয়েছে কারণ আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার প্রচুর টাকা রয়েছে এবং সেই টাকা দিয়ে আপনি দল সামলাচ্ছেন, মিটিং সামলাচ্ছেন, মিছিল সামলাচ্ছেন এবং এনসিপির মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রভাব বজায় রাখতে পারছেন কারণ আপনার অনেক টাকা। একটু আপনি মন্তব্য করবেন কিনা যে আপনার দল করতে অনেক টাকা লাগছে কিনা? এটা একেবারেই যাই হোক, এই ধরনের অনেক পারসেপশন, অনেক কিছু বিগত 1.5 বছরে বিভিন্ন প্রপাগান্ডা বিভিন্ন ইয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি আমি বলবো, এবং আমি জানিও কারা করেছে এবং তারা কেন করেছে। তারা বিভিন্ন ক্ষেত্রে আমার কাজে আসলে তারা মনে করেছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের স্বার্থটা সিদ্ধ হয়নি, ফলে এটা করেছে। তো বাট আমরা আমাদের দলের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা ক্রাউড ফান্ডিং দিয়ে চলি। আমরা গতকালকে একটা বৈশাখের প্রোগ্রাম করেছি, 10 জনকে ফোন দিছি যে ভাই কেউ 20,000, কেউ 15,000, কেউ 50,000 করে যার যার সাধ্য মতো টাকা দিয়ে আমরা এই খুবই কম অ্যামাউন্টে 1.5-2 লাখ টাকা দিয়ে একটা পহেলা বৈশাখের প্রোগ্রাম করেছি। তো এটা হচ্ছে রিয়েলিটি, যারা আমাদের সাথে আছে, আমাদের সাথে কাজ করছে, তারা আমাদের এই লিভিং রিয়েলিটিটা আসলে বুঝতে পারে। বাট ওভারঅল একটা পারসেপশন, নেগেটিভ পারসেপশন এটা তো তৈরি করা হয়েছে, দ্যাট ইজ ট্রু। এই নেগেটিভ পারসেপশনের মধ্যে আপনার কাছে কিছু মনে হয় যে, যেমন ধরেন, মানে আমার কোথায় মনে হয় যে এই পারসেপশনটার ব্যাপারে আপনাদের আরেকটু, বিশেষ করে আপনার আরেকটু পরিষ্কার করা উচিত, কারণ একই সাথে নাহিদ ইসলাম ছিলেন উপদেষ্টা, মাহফুজ আলম ছিলেন উপদেষ্টা। নাহিদ ইসলাম সাহেব আর আপনার এখন একই দল হলে মাহফুজ আলম সাহেব আলাদা হচ্ছেন। তিনি বিভিন্ন সময়, এটা ডয়েচে ভেলেতে ইন্টারভিউ দেওয়ার সময়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময়, বিভিন্ন সময় তিনি আসলে এই বাটোয়ারা রাজনীতি, এত অল্প দামে বেচনা, এই সেই, এগুলি নানা ধরনের কথা আমরা তার মুখে শুনেছি। আপনার কাছে কি মনে হয় আরেকটু কি পরিষ্কার করা উচিত যে, ধরেন আমি আজকে আপনার ইন্টারভিউ করব, আমাকে অন্তত 10 জন একটা মেসেজ পাঠিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনাকে জিজ্ঞেস করতেই হবে উনি আমিরাতে টাকা ক্রিপ্টোকারেন্সি করে পাঠিয়েছেন কিনা। এই যে পারসেপশন, এবং আপনি আসলে শত শত সিদ্ধান্ত নিয়েছেন, যাদের আপনার পছন্দ তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, স্থানীয় সরকারও ওই মন্ত্রণালয় থেকে, বিসিবির প্রসঙ্গে আমি একটু পরে আসছি, এগুলি থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনার দলের লোকজন, আজকে ভোর রাতে আপনাদের দল থেকে বের হয়ে যাওয়া একজন, মানে উনি তো আসলে হয়তো আমেরিকার টাইমটা জানেন না, উনি আমাকে ফোন করছেন শুধু এটা বলার জন্য যে আপনি কত টাকা কত জায়গা থেকে নিয়েছেন এবং কিভাবে ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে দিয়েছেন, যাকে ইচ্ছা তাকে দেন নাই। আপনি কি এই ব্যাপারটা আর একটু পরিষ্কার করতে পারেন কোনোভাবে? মানে আমি জানি আপনি এটা অনেকবার বলছেন, আবার একটু বলবেন কিনা?
না, আমি আমার দায়িত্বের সময় সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে এবং সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। দেখেন, অনেক অভিযোগ, অনেক অ্যামাউন্ট বলতে বলতে একেবারে $10 বিলিয়ন পর্যন্ত বলা হয়ে গেছে। হুম, ওইটা 100 কোটি থেকে শুরু হয়েছিল, এখন 1,20,000 কোটিতে চলে গেছে। হুম। বাংলাদেশের বাজেটের কাছাকাছি চলে যাবে কিছুদিন পরে হয়তো। কিন্তু দেখেন, একটা স্পেসিফিক, এই যে আপনি তো বললেন যে অনেক সিদ্ধান্ত নিয়েছি, অনেকগুলো কাজ করেছি, স্পেসিফিক তো বলতে হবে যে এই কাজটা আসিফ মাহমুদ করে এই জনকে আনডিউ কোনো সুবিধা দিয়েছে এবং তার বিপরীতে সে টাকা নিয়েছে, এরকম স্পেসিফিক একটা অভিযোগ আচ্ছা অন্তত আচ্ছা, social টাকা না media নিলেও বা এইটা কি সত্য যে আপনি হাসনাত আব্দুল্লাহর, মানে আমি হাসনাত আব্দুল্লাহ আমার খুব প্রিয়, আপনিও খুব প্রিয়, এইটা কি সত্য হাসনাত আব্দুল্লাহর এলাকায় আপনি বেশি কাজ করিয়েছেন যাতে হাসনাত আব্দুল্লাহ বেশি জনপ্রিয় হন? কাজ, ওই যে একটা প্রজেক্টের বিষয়ে বলছেন যে হ্যাঁ প্রজেক্টের হ্যাঁ বরাদ্দের হ্যাঁ বিষয়ে, হ্যাঁ, বরাদ্দের ওই বিষয় ওই আরো ওই 2-3টা প্রজেক্ট ঠেকায় কিন্তু, রেখে ওকে দিয়ে দিছেন, এরকম কি করছেন? না না, ওই প্রজেক্ট কিন্তু পাসই হয় নাই। মানে এই যে একটা প্রাশন। পারসেপশন যে আচ্ছা। হাসনাত আব্দুল্লাহ আসনে 300 কোটি টাকার কাজ হয়েছে, ফলে সে এমপি হয়েছে, হুম, অথচ ওই প্রজেক্ট পাসই হয় নাই। কাজ হওয়া তো অনেক দূরের কথা, লোকাল গভর্নমেন্টের প্রজেক্ট গুলো পাস হওয়ার পরেও কাজ মাঠে নামতে অ্যাটলিস্ট 3-4 বছর, 5 বছর লেগে যায় বাস্তবায়ন হইতে। হুম, তো এটা ওই প্রজেক্ট এখনো তো পাসই হয় নাই। যদি পাস হয়ও, হুম। তাহলেও স্টিল এটার কাজ হইতে হইতে ওই সবগুলো উদ্বোধন করবে বিএনপি নেতারা আর কি। তো না, উদ্বোধন করুক, আলটিমেটলি সুবিধাটা কি তাহলে? উদ্বোধন করুক, হাসনাত বলতে পারলো যে আসিফ আমাকে এটি অলরেডি দিয়ে দিয়েছে, তো সেজন্য একটু না, ওই প্রজেক্ট পাস হয় নাই তো। এবং ওইটা দেখেন দেখেন নিউজটা কিভাবে করা হয়েছে, আমি ফ্রেমিংটা একটু আপনাকে বুঝাই, যদি স্পেসিফিক এটা কি আমরা কেস হিসেবে নেই। প্রজেক্ট পাস হওয়ার একটা লম্বা একটা প্রক্রিয়া আছে। মিনিস্ট্রি থেকে একটা ড্রাফট করা হয়, ডিপিপি যেটাকে বলা হয়, সেটা পাঠানো হয় আমাদের পরিকল্পনা কমিশনে। পরিকল্পনা, সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়, অর্থ মন্ত্রণালয়ে ছাড় দিলে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, সেখান থেকে পাস হলে তারপরে আবার মিনিস্ট্রিতে আসে, মিনিস্ট্রি পিডি নিয়োগ দিয়ে বাস্তবায়ন করে। তো এটা মিনিস্ট্রি থেকে যখন আসলে পরিকল্পনা কমিশনে পাঠানো হলো, পরিকল্পনা কমিশন কিন্তু একাধিক বৈঠক করে, অন্তত 15টা বৈঠক করে, তারা বাজেট কাটছাট করে, এটার বাস্তবতা নিরীক্ষা করে, তারপরে পাস করে। তখনই নিউজ করে দেওয়া হইলো যে প্রজেক্ট পাস হয়েছে, আসিফ মাহমুদ এত টাকা বরাদ্দ নিছে, হাসনাত আব্দুল্লাহ এত টাকা বরাদ্দ নিছে, অথচ দেখেন পরিকল্পনা কমিশন থেকে সেটা পাসই হয় নাই। তো এটা যখন বাংলাদেশের একটা বড় গণমাধ্যম করে এবং এই ধরনের একটা পারসেপশন তারা তৈরি করার জন্য করে, তখন এটা আসলে আমাদের মানে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতাকে প্রশ্ন করা ছাড়া আর কিছু করার থাকে না। যখন Okay. প্রজেক্টটা পাস হবে তখন আপনি বলতে পারেন যে প্রজেক্ট করে তারা নিজের এলাকায় বরাদ্দ নিয়েছে। বরাদ্দটা পাস না হওয়ার আগে আপনি কিভাবে বলতে পারেন যে আসলে বরাদ্দটা নিয়েছে? ওকে, ওকে, আমি একটু আপনাদের দর্শককে আপনাকে দর্শকদের মতামত একটু পড়ে শোনাই। শামীম আহমেদ উনি মন্তব্য করছেন, যদি প্রশ্ন করতে ভয় পান তাহলে টকশো কেন করেন, মানে এটা আমাকে বলছে যে প্রশ্ন করতে ভয় পেলে টকশো কেন করেন। আরেকজন, ওনার নাম নাইম খান, উনি বলছে খালেদ ভাই বেশি দুর্নীতি করছে। ফাইন, আমি পরবর্তী প্রসঙ্গে যাই যে খুবই ইন্টারেস্টিং। আমি পরবর্তী প্রসঙ্গে যাই যে গত বছর সাকিব আল হাসান বাংলাদেশের সেরা খেলোয়াড়, সেরা ক্রীড়াবিদ আমি বলবো, যে গত বছর সাকিব আল হাসান যখন শেখ হাসিনা জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তখন আপনি ফেসবুকে সাকিবকে দেশে ফেরানো ও দলে ফেরানোর সুযোগ না দেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটিকে একটি কৃতিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখাতে চেয়েছেন। এই সপ্তাহখানেক আগে আমরা আবার আপনার একটি ভিডিও বক্তব্য দেখলাম, যেখানে আপনি বলেছেন সাকিব আল হাসানের পাসপোর্ট জটিলতা নিরসনে আপনি সহায়তা করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে আপনার দুটি বিপরীত অবস্থান কিনা এইটা না ফেরানো নাকি পাসপোর্ট জটিলতা নিরসন করা, কোনটা আসলে ক্রেডিট বা কোনটা ডিসক্রেডিট? জনাব আসিফ সজীব ভাই, এখানে মানে এটা আমি বারবার প্রশ্নটা আসে এবং বারবারই বলছি, যখন আমি দায়িত্ব নেই এবং বোর্ডটা একটু রিকনস্ট্রাক্ট হয় এবং তারা যখন কাজ শুরু করে, আমি নামই বলি যে একজন ডিরেক্টর আছেন নাজমুল আবদিন ফাহিম ভাই, ওনাকে ফাহিম স্যার বলে সবাই ডাকে। তো সাকিব আল হাসান ওনারই খুব পছন্দের শিষ্য আর কি। তো উনি পুরোটা প্রসেস শুরু করেছিলেন, একটা রিকনসিলিয়েশন প্রসেস। এটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি। এবং এই প্রসেসটাতে সাকিব আল হাসান নিজেও একমত ছিলেন এবং তিনিও এই প্রসেসটাতে আসছিলেন। আপনার মনে পড়ে কিনা, সাকিব আল হাসান স্টার্টের দিকে তিনি একটা পোস্টও করেছিলেন, তার যেই জুলাই গণঅভ্যুত্থানের সময়কার অবস্থান সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই পোস্টটা কিন্তু এই প্রসেসেরই অংশ ছিল। এবং নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি পুরো প্রসেসটা করছিলেন, এবং আমারও একটা গুডউইলের জায়গা ছিল যে তিনি বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং তার অ্যাটলিস্ট বিশ্বের সেরা অবসরে অলরাউন্ডার, যাওয়াটা, বিশ্বের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের বিশ্বের সেরা অলরাউন্ডার, ইয়েস, বাংলাদেশের সেরা ক্রিকেটার। জি, তো তার অবসরে যাওয়াটা অ্যাটলিস্ট বাংলাদেশে একটা খেলার মধ্য দিয়ে হতে পারে, এবং সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে, যেহেতু মানুষের অনেক কোশ্চেন আছে। সরকারের প্রথম দিকে তাকে দেশে না ফেরানোর জন্য আন্দোলনও হয়েছে, মিরপুরে অনেক ধরনের দাবি দেওয়া হয়েছে, এবং তারপরে যখন তিনি দেশে ফিরে আসলেন,
এই জন্য একটা প্রসেসের মধ্য দিয়ে সেটা করা, এবং সেটা বিসিবি একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দিক থেকেই ভঙ্গ করা হলো। তিনি ওই প্রক্রিয়াটা কন্টিনিউ করলেন না, বরং তিনি আওয়ামী লীগকে এন্ডোর্স করাটাকেই উনি বেছে নিলেন। ফলশ্রুতিতে এই প্রক্রিয়াটা কিন্তু আর কাজ করে না, এবং এই প্রক্রিয়াটা শুধু যে আমি চাইলে বা বিসিবি চাইলে সম্ভব তা না, কিন্তু না। ওনার নামে যে মামলা আছে বা দুদকে বা হচ্ছে ইয়াতে যা আছে সেটা তো ওনার জনাব ভূঁইয়া, করতে হবে, জনাব ম্যানেজ ভূঁইয়া, করতে হবে। আমার মনে হয় যে আপনি সাকিব আল হাসানকে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়া বা শেখ হাসিনাকে জন্মদিনে উইশ করাটা হয়তো আপনি বলতে চাইছেন, কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসলে ওয়েট করেছিলেন, এবং আমরা তখন শুনেছি যে আপনি এটাকে বাধা, মানে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাইলেই, ক্রীড়া উপদেষ্টা চাইলেই সাকিব দেশে ফিরতে পারবেন বা দেশে থেকে অবসর নিতে পারবেন, যেটাই উনার একটা চাওয়া ছিল, ওইটার ক্ষেত্রে আপনি একমাত্র বাধা ছিলেন। পরে আমরা